ফরমালিনের বিরুদ্ধে অভিযানে প্রতিদিনই আম, লিচুসহ ধ্বংস করা হচ্ছে নানা ধরনের ফলমূল। ফলমূলসহ বিভিন্ন ধরনের খাবার দাবারের মান নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগও দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সরকারের যে স্লোগান, সেটি কি প্রাসঙ্গিকতা হারিয়েছে? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বেসরকারি সংস্থা খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক আফসান চৌধুরী। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। এই অনুষ্ঠানটি আমরা করছি ঢাকায়। আজ অনুষ্ঠানের প্রথম প্রশ্ন করবেন মোহাম্মদ আল আমিন রাজু। 5 জানুয়ারি নির্বাচনের ফলাফল বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে এবং বর্তমান সরকারের মেয়াদ শেষের আগে সংলাপ নয় বলে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতিসংঘ মহাসচিবের কাছে যে মন্তব্য করেছেন, তা কি রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করতে পারে? ধন্যবাদ আপনাকে। অতি সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং জাতিসংঘের মহাসচিব ব্যান কি মুনের মধ্যে একটি বৈঠক হয়েছে, সেখানে এই কথাটি এসেছে প্রেসিডেন্টের দপ্তরের দিক থেকে। তবে সর্বশেষ এখানে বিএনপির দিক থেকে একটা রিয়াকশন ছিল। বিএনপি বলেছেন যে প্রেসিডেন্ট যে কথাটি সেখানে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এটাকে বলছেন যে রাষ্ট্রপতি এ ধরনের কথা বলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কারণটা কি? কেন মনে হচ্ছে আপনাদের এটা? ধন্যবাদ আপনাকে। আপনার রাজনৈতিক সংকট, সংঘর্ষ এবং সংঘাত, এটার শেষ করার একমাত্র উপায় হচ্ছে সংলাপ। রাষ্ট্রপতি যে বক্তব্যটা রেখেছেন, তিনি রাষ্ট্রপতি হিসেবে বক্তব্যটা রাখাটা ওনার জন্য সমীচীন হয়নি। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী, উনি একটা দলীয় বক্তব্য রেখে ফেলেছেন সেখানে। ওনার বক্তব্যের সাথে আরেকটা বক্তব্য আমি মিল খুঁজে পাই। আজকে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান সাহেব বলেছেন যে সংলাপ হতে পারে, বিএনপিকে প্রথমে মানতে হবে, আমাদেরকে বৈধ সরকার হিসেবে বিএনপিকে মেনে নিতে হবে। দ্বিতীয়ত জামাত এবং জঙ্গির তাদেরকে ছেড়ে আসতে হবে। আমি এখানে বলতে চাই যে একটি সরকারকে বৈধতা দেওয়ার দায়িত্ব কোনো দলের নয়, জনগণের। জনগণ যে সরকারকে অবৈধ বলছে, সেটা আমরা বিএনপি সেটাকে বৈধ বলে বলার কোনো অধিকার নেই। কারণ আমাদের আর্টিকেল 7 অব দি কনস্টিটিউশনে বলা আছে জনগণই হচ্ছে ক্ষমতার উৎস, এবং এই যে আজকে এই সরকার বৈধ কি অবৈধ, এইটা ডিসাইড করার জন্য আমাদের কনস্টিটিউশনে একটা প্রভিশন ছিল যে 142-তে রেফারেন্ডাম। মিস্টার নাসির উদ্দিন, সংবিধানের অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, কিন্তু রাষ্ট্রপতির যে আহ্বান, সেটাতে যদি আমরা দেখি, প্রেসিডেন্ট তো সরকারের যে অবস্থা সেটাকেই তিনি তুলে ধরবেন, নাকি এখানে ভিন্ন কোনো কিছু আশা করার উপায় আছে? সরকার যদি গণবিরোধী ভূমিকা পালন করে, সরকার যদি সংবিধানকে ক্ষতবিক্ষত করে, সরকার যদি জনরায়কে উপেক্ষা করে, সেখানে রাষ্ট্রপতি হিসাবে ওনার দায়িত্ব হচ্ছে সংবিধান প্রপারলি তিনি সংবিধানেরও একজন তত্ত্বাবধায়ক, এবং তিনি দেখবেন সংবিধান মোতাবেক যে নির্বাচনটি হয়েছে 5ই জানুয়ারি, এর 15 দিন আগে 153 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেছে, আর 5ই জানুয়ারির জন্য বাকি ছিল মাত্র 147। অথচ গভর্নমেন্ট ফর্ম করার জন্য দরকার মাত্র 151। তাহলে 5ই জানুয়ারির পূর্বেই দ্য নির্বাচন হ্যাজ বিন ক্লোজ অ্যান্ড কমপ্লিটেড। সেই জন্যই জনগণ আজকে বুঝতে পেরেছে এটা একটা প্রহসনী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় কুক্ষিগত করা হয়েছে। ধন্যবাদ মির নাসির। যাই হোক, এটা নিয়ে আদালত, হাইকোর্ট ইতিমধ্যে বলেছে যে তাতে কোনো অসুবিধা নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে। ডক্টর হাসান মাহমুদ, আপনার কাছে আসি। সর্বশেষ জাতিসংঘের মহাসচিবের দপ্তর থেকে আমরা যে বিবৃতি দেখেছি, একেবারে সর্বশেষ, সেখানে কিন্তু তিনি আবারও সংলাপের তাগিদ দিয়েছেন। দেখুন, রাষ্ট্রপতির পক্ষে সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু বলার সুযোগ নেই। রাষ্ট্রপতি জাতিসংঘের মহাসচিবের সাথে আলোচনায় যেটি বলেছেন, সেটি হচ্ছে সংবিধান মোতাবেক, অর্থাৎ সরকারের মেয়াদান্তে আলোচনা হতে পারে। সুতরাং রাষ্ট্রপতির এই কথায় আমি মনে করি না কোনো রাজনীতির গন্ধ খুঁজে পাওয়ার চেষ্টা করা সঠিক হবে। রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক হিসেবে সংবিধান অনুযায়ী কথাটি বলেছেন। তবে হ্যাঁ, সংলাপ, রাজনীতিতে অবশ্যই সংলাপ প্রয়োজন। সংলাপের মাধ্যমে নানা মত পার্থক্য দূর করা যায়, এবং সেই কারণেই 5ই জানুয়ারি নির্বাচনের আগে
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংলাপের জন্য তৎকালীন সংসদের বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসনকে আহ্বান জানিয়েছিলেন। টেলিফোনে যখন তাকে সংলাপের জন্য আহ্বান জানানো হয়, সেই টেলিফোনের সংলাপ দেশবাসী শুনেছে। সেখানে কী ভাষায় কথোপকথন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধাভাজন বিএনপি চেয়ারপারসন, সেটি সবাই জানে। সুতরাং তখন তারা সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির পক্ষ থেকে সংলাপের জন্য মাঝে মধ্যে বলা হয় এবং সেই বলাটা বিদেশিদের কাছে গিয়ে বলা হয়। আচ্ছা ডক্টর মোহাম্মদ, এখানে যে রাজনীতিতে একটা অচল অবস্থা আছে এটা অনেকেই বলছেন। নির্বাচন 5ই জানুয়ারি যেটা হয়েছে অনেক বিতর্ক আছে, কিন্তু একটা অচল অবস্থা কাটেনি একটা আপাত দৃষ্টিতে। তাহলে এখন সমাধানটা কি হবে? সংলাপ যদি না হয় এভাবে কি থাকবে? জনগণের কাছে অচল অবস্থা, জনগণ চায় দেশে স্বস্তি, শান্তি, স্থিতিশীলতা। এবং জনগণ যেটি দেখতে পাচ্ছে বাংলাদেশে 5ই জানুয়ারি নির্বাচনের পর, 5ই জানুয়ারি নির্বাচনের আগে দেশে যেই সহিংস পরিস্থিতি ছিল, নৈরাজ্যকর পরিস্থিতি ছিল, সেটির অবসান হয়েছে। দেশে স্থিতিশীলতা ফিরে এসছে, ব্যবসায়ীরা বিনিয়োগ করছে এবং কলকারখানার চাকা সচল হয়েছে। বিদেশিরা আমাদের দেশে বিনিয়োগ করার জন্য এগিয়ে এসছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তাহলে সংলাপের কোনো প্রয়োজন নেই আপাতত? সংলাপের আমি যেটা মনে করি, অবশ্যই নানা জাতীয় ইস্যুতে নির্বাচনের সংলাপের কোনো প্রয়োজন নেই। সে প্রসঙ্গে আসছি আমি। প্রথমত, নানা জাতীয় ইস্যুতে বিএনপি কেন, যুদ্ধাপরাধের দোষে দুষ্ট কিংবা জঙ্গিবাদের দোষে দুষ্ট ছাড়া যে কারোর সাথে জাতীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে, সংলাপ হতে পারে। ধন্যবাদ হাসান কিন্তু নির্বাচন নিয়ে এই মুহূর্তে আলোচনার প্রয়োজন আছে, সেটি জনগণ অনুভব করে না, সংবিধান অনুযায়ী সেটার প্রয়োজনীয়তা নেই। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের মতামত কি এই বিষয়টিতে। শুরুতে মাঝখানে যে আমার প্রশ্নটি হচ্ছে ডক্টর হাসান মাহমুদের কাছে, যে 5ই জানুয়ারি নির্বাচন যেভাবে হয়েছে, যদি এই নির্বাচন এর মাধ্যমে সরকার 5 বছর মেয়াদ অতিক্রম করে, তাহলে ভবিষ্যতে যে নির্বাচনের যে পদ্ধতি, সেটার সমাধান কি? যে একই পদ্ধতিতে যদি সামনেও নির্বাচন হয়, তাহলে বলার কিছু কি থাকবে জনগণের? ধন্যবাদ। হাসান মাহমুদ, আপনার কাছে আসবো। বাঁ পাশে পেছনের দিকে হাত তুলেছিলেন। বাংলাদেশের বিরোধী নেত্রী বলেছেন যে ঈদের পরে তারা আবার হরতাল এবং অবরোধ নিয়ে নামবে। তাহলে যদি 5ই জানুয়ারি নির্বাচন যদি সুস্থভাবে হয়, তাহলে যদি এখন বর্তমানে যে শান্তি আছে ঈদের পর কি তা থাকবে? ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি। আফসান চৌধুরী, আপনি কিভাবে দেখছেন যে রাষ্ট্রপতির দিক থেকে বলা হয়েছে যে 5 বছর নির্বাচনের আগে এই সংলাপ হতে পারে, এখন আপাতত নয় আর কি। বিএনপি এটাকে বলছে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি জনগণের কথা বলেন নাই। আমি তো ইতিহাস পড়াই, আমার কাছে গত 40-50 বছরের ইতিহাসের দিকে তাকিয়ে মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতিটা অনেকটাই অপ্রয়োজনীয় হয়ে গেছে এবং রাষ্ট্রিক রাজনীতি যেটা, অর্থাৎ দলীয়ভাবে রাজনীতিদের মাধ্যমে, সেটার সঙ্গে জনগণের সম্পর্ক অত্যন্ত ক্ষীণ। এই রাষ্ট্রে সমাজ অনেক সবল হচ্ছে, সমাজকে সবল হতে হবে, কারণ টিকে থাকার জন্য সমাজকে নিজের উপরে নির্ভর করতে হবে। আর যেহেতু আমি গবেষণা করি, আমি সরকারের প্রায় 13টি নীতি বিশ্লেষণ করে দেখেছি যে সরকার নীতি করে কিন্তু সেগুলো প্রয়োগ বা প্রণয়ন করে না। অতএব তাহলে ঠিক তেমনিভাবে নির্বাচনটা সরকার এবং বিরোধী দলের বিষয়, এটার মধ্যে জনগণের কতটা অংশগ্রহণ আছে বলা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে এখন ডক্টর হাসান মাহমুদ বলছেন যে এই মুহূর্তে কোনো সংলাপের প্রয়োজন আছে বলে, নির্বাচন নিয়ে কোনো সংলাপের প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না? আপনারও কি তাই ধারণা? আমি মনে করি যে এটা আওয়ামী লীগের অবস্থান থেকে আওয়ামী লীগ বলছে, কারণ আসলে বিএনপি নির্বাচনে না গিয়ে বা অবস্থানে না গিয়ে অত্যন্ত একটা দুর্বল দলে পরিণত হয়েছে। অথবা আওয়ামী লীগ, হ্যাঁ, তার মানে এই নয় যে সেটা ভালো হয়েছে। যেটা হয়েছে যে সহিংসতা বাড়ার সুযোগ বেড়ে গেছে এবং দ্বিতীয়ত আমাদের দেশে যেহেতু সাংবিধানিক রাষ্ট্রের বা সাংবিধানিক রাজত্বের সময়কাল প্রায় নেই, এই 5ই জানুয়ারি নির্বাচন সেটাকে আরও ত্বরান্বিত করেছে, অনেক বেশি করেছে। তো অসাংবিধানিক যদি শাসন চলতে থাকে তার যে কোনো দিকে মোড় ঘুরতে পারে, এটা আমাদের। এটা কি অসাংবিধানিক শাসন চলছে? আমি বলছি যে যদি বিএনপি ক্ষমতায়, যে বিএনপি আর আওয়ামী লীগ যদি সমানভাবে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ তৈরি করতো, এটা আওয়ামী লীগের বিষয় না, বিএনপিরও বিষয় না, তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে সাংবিধানিক হয়েছে। যে আইনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, অর্থাৎ 15ই সংশোধনী, সেটার দিকে তাকালে বোঝা যাবে যে এটাই বিএনপির সমর্থন ছিল না। তো
দ্বন্দ্বটা কিন্তু জনগণের সঙ্গে রাষ্ট্রের না, দ্বন্দ্বটা জনগণের সঙ্গে রাজনীতির না, দ্বন্দ্বটা হচ্ছে বিএনপির আর আওয়ামী লীগ। তো মানুষ এইটা থেকে আলাদা হয়ে থাকতে চায়। আজকে যদি জিজ্ঞাসা করেন তারা কি নির্বাচন চায় না ফরমালিন মুক্ত ফল চায়, আমার ধারণা যে মানুষ ফলটাই চাইবে, তারা নির্বাচন চাইবে না। এই ফরমালিন প্রসঙ্গে আমাদের প্রশ্ন আমরা পরে আসব। দেখি আরেকজন দর্শকের মতামত একদম পেছনের দিকে। জি, আমার প্রশ্ন মানে বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসিরুদ্দিন সাহেবের কাছে, আগামীকালকে সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে আমরা বিএনপির সাথে নির্বাচন বিষয়ক সংলাপ করতে আগ্রহী, তাহলে তারা কোনো পূর্ব শর্ত ছাড়া সংলাপে অংশগ্রহণ করবেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রশ্ন, আমি আপনার কাছে আসবো। তার আগে রোকসানা খন্দকার। আমি যে বিষয়টি বলবো, প্রথমে আমি ডক্টর হাসান মাহমুদ যে কথাটা বললেন ওনারটা ধরে বলছি যে সংলাপের প্রয়োজন আছে। বিষয়টা কি হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ না, উনি সংলাপের প্রয়োজনের কথাটাই বলেছেন। যেটা বলতে চেয়েছি নির্বাচন নিয়ে নয়, সংলাপে জাতীয় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যে কোনো দলের সাথে যাই আলোচনা হোক, হতে হ্যাঁ পারে। আপনার কিন্তু তার মানে কি, আমি যে জিনিসটা দেখছি যে সংলাপের যে প্রয়োজনীয়তা আছে সেটা সবাই আমরা অনুভব করছি, সেটা আমরা বিশ্বাস করছি। তো সেই ক্ষেত্রে যদি আমাদের দেশে আমরা যদি দেখি যে রাজনৈতিক দলগুলি কথাই যদি বলি, যেটা বললো যে দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ, এবং আমাদের দেশে যদি আমরা ভোটগুলিকে আমরা এমনভাবে ভাগ করি যে কোন দলে কত ভোট আছে, এটা তো আমরা মোটামুটি এটা দেখেছি। আর আর কিছুটা ভোট হচ্ছে ফ্লোটিং ভোট, যারা নির্বাচনের মাধ্যমে একটা নির্ধারণ করে কোন দল ক্ষমতায় যাবে। তো তার মানে কি, দুটি দল যখন আছে দেশে,